ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা আবারও চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি দুইটি ঘটনা শেয়ার করব। তো এই ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রাশেদ। তার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলা। ওইখানে কোনো একটা গ্রামে তিনি থাকেন এবং ছোট থেকে তিনি ওইখানে বড় হয়েছেন। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো তার দুইটি ঘটনা থেকে প্রথম যেই ঘটনাটা আমি এখন শেয়ার করতে চাই, তো প্রথম ঘটনাটা হচ্ছে তাদের এলাকার মধ্যে একটা বাড়ি আছে, যে বাড়িটাতে মালিক থাকে না। মূলত মালিক থাকে অন্য কোথাও বা ঢাকাতে কোনো জায়গায়। তো সেই মালিকের ওইখানে একটা বাড়ি আছে, মোটামুটি সুন্দর একটা বাড়ি, এবং বাড়িতে একটা পুকুর আছে, ঘাট বাঁধানো, কাঠের ঘাট। মানে মোটামুটি বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি। তো তিনি যেহেতু বাড়িটাতে থাকেন না, সেই জন্য তিনি এক কাজ করেন যে বাড়িটাকে ভাড়া দিয়ে দেন একদম খুবই অল্প টাকায়। কিন্তু এখানে কথা হচ্ছে যে সেই বাড়িটা যেরকম মানে সুন্দর, কিন্তু ঠিক তেমনই সেই বাড়িটা মানে অনেক হান্টেড। তো ওইখানে মানে একটা লোক, সে সরকারি চাকরি করে, এরকম একটা লোক তিনি সেই বাড়িটা ভাড়া নেন খুবই মানে অল্প টাকায়, নামমাত্র মূল্যে আর কি। তো বাড়িটার মধ্যে তারা থাকতে শুরু করেন, এবং তার দুইটা ছেলে ছিল ছোট। তারা সেখানে যখন থাকতে শুরু করেন, তো আপনাদের আরেকটা বিষয় হয়তো ক্লিয়ার করা দরকার, যেটা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে বাড়িটা হচ্ছে যে চারিদিকে ওয়াল, উপরে টিন, মানে খুব সুন্দর করে বাড়িটা করা হয়েছে। যে গ্রাম অঞ্চলে যেরকম মানে বিলাসবহুল বাড়ি যেগুলো আর কি হয়, মানে অনেক থাকে না, যেমন অনেক মানুষ অনেক শখ করে নিজের মন মতো করে বানায়, ওরকম টাইপের ছিল। তো যাই হোক, তিনি সেই বাড়িটাতে থাকতে থাকেন, কিন্তু কথা হচ্ছে যে প্রায় সময় রাতের বেলা মানে সেই বাড়িটার চালের উপরে কেমন যেন একটু শব্দ হইতো। শব্দটা ছিল এরকম, যদি কেউ হাঁটে চালের উপরে, এরকম। তো যেই স্বামীটা ছিল, সে তার স্ত্রীকে বলতো যে দেখো তো কোনো শব্দ পাও কিনা, কিন্তু তার স্ত্রী কোনো শব্দ পাইতেন না। আর মূলত শব্দটা হয়তো গভীর রাতের দিকে। তো এই শব্দটা তার স্বামী কয়েকদিন পাইছে। তো এরকমই মানে তার স্ত্রীকে তিনি প্রতিদিনই ডেকে বলে যে তুমি কোনো শব্দ পাও কিনা, কিন্তু তার স্ত্রী বলতো যে না, আসলে আমি কোনো শব্দ পাই না। তো যাই হোক, তখন তিনি হয়তো ভাববেন যে হইতে পারে যে তার মনের ভুল, তাই তিনি এটা আর বেশি একটা মানে আমলে নিলেন না। তো এরকমই একদিন তিনি মানে অফিস থেকে আসতে তার একটু দেরি হয়ে যায়। তিনি হয়তো অফিস থেকে বের হয়ে হয়তো কোথাও গেছিলেন, তো সেখান থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। তো তিনি যখন বাড়িতে ফিরেন, তখন তিনি মানে একটা জিনিস লক্ষ্য করেন, যে তিনি দেখতে পান যে সেই বাড়িটার মধ্যে যে একটা পুকুর আছে, তো পুকুরটার মধ্যে একটা লোক বসে হাত মুখ ধুইতাছে। তো তার কথা হচ্ছে যে এই বাড়িটা তো তিনি পুরাটাই ভাড়া নিয়েছেন, এখানে তো অন্য কেউ আসার কথা না। তাই তিনি মানে একটু দাঁড়ায়া সেই জিনিসটা মানে লক্ষ্য করে দেখতে থাকেন যে আসলে লোকটা কে, বা লোকটা কেন আসছে এখানে। কিন্তু তিনি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে লোকটা মূলত অনেক লম্বা, প্রায় 10-12 ফুট লম্বা হবে এরকম, এবং তার একটা পা 10-15 ফুট লম্বা হবে। সেই পাটাই মানে ওই পুকুরের পানিতে ভিজায় ধুইতেছে, আর আরেকটা পা মানে ছোট, সাধারণ মানুষের মতো। তো এটা দেখে তিনি একটু ভয় পেয়ে যান, এবং তিনি দূর থেকে দেখেন যে সেই মানে যে লোকটা ছিল, তার চেহারাটা দূর থেকে বোঝা যাচ্ছিল না। তাই তিনি ওই লোকটাকে একবার ভাবেন যে ডাক দিবেন, তারপরে তিনি আবার ডাক দেন না। তো তিনি মনে মনে একটু ভয়ই পাইছেন। তখন তিনি তাড়াতাড়ি ঘরে চলে যান এবং তার স্ত্রীকে এই ব্যাপারটা বলেন। তার স্ত্রী মানে বলে যে কি বলো, এরকম তো হওয়ার কথা না, কারণ এই বাড়িতে কে আসবে,
এই বাড়িতে তো কোনো আউট মানুষ আসে না। তো যাই হোক, ওই দিন রাত্রে তারা ঘুমায় এবং পরবর্তীতে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন তার যে বাচ্চারা তারা আলাদা আরেকটা রুমে থাকতো, সেখানে বাচ্চাদের ডাকতে যায়, কিন্তু সেখানে ডাকতে যেয়ে দেখেন যে সেখানে তার ছোট ছেলে যেটা সেটা ঘুমায় রয়েছে, কিন্তু তার বড় যে ছেলেটা ওইটা নাই। তখন তার সেই ছোট ছেলেকে ডাইকা উঠায়, উঠানোর পরে জিজ্ঞেস করে যে তোমার ভাই কই। তো বলে যে আমি তো বলতে পারি না, ভাইয়া হয়তো আগে উঠে গেছে। তো তাকে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু হয়, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে তাকে পাওয়া যায় সেই ঘাটলার মধ্যে, পুকুরের যে ঘাটলাটা ছিল, কাঠের ঘাটলা ছিল, সেই ঘাটলাটার নিচে মৃত অবস্থায়, মৃত লাশ পরে ওইখান থেকে উদ্ধার করে। তখন তারা আশেপাশে খোঁজ খবর নেয়, তখন আশেপাশের যে মানুষগুলা তারা বলে যে আসলে এই বাড়িটা তেমন বেশি একটা ভালো না। তখন তারা এই বাড়িটা ছেড়ে সেখান থেকে চলে যান। তো পরবর্তীতে এই বাড়িটা যারা ভাড়া নেয় তারা ছিল 5 জন মহিলা, কোনো পুরুষ মানুষ নাই। এবং তাদের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে পুরুষটা ছিল সবাই ঢাকা শহরে কাজকর্ম করত। তো যাই হোক, তাদের নিজেদের কোনো জমি ছিল না, যার কারণে তারা ওই পুরো বাড়িটা ভাড়া নেয় অল্প দামে। তো তারা থাকতে শুরু করে, কিন্তু তাদের সাথেও ঠিক একই সেই ঘটনা ঘটতে থাকে যে রাতের বেলা টিনের চালে কেমন যেন শব্দ হয় হাঁটার। তো এই জিনিসটা তারা বেশ কয়েকদিন লক্ষ্য করেন। আর যেহেতু সবাই মহিলা মানুষ, তো তারা সবাই এক রুমেই থাকতেন। তো একদিন এরকমই সবাই বের হয়, এরকম শব্দ পায় গভীর রাতে, তখন সবাই বের হয়। কিন্তু বের হয়ে তারা যে দৃশ্যটা দেখেন, তো বাড়িটার মধ্যে আবার চারিদিকে গাছপালা ছিল। তখন তারা দেখতে পান যে তাদের ঘরের পিছনে একটা গাছ ছিল, সেই গাছটা আম গাছ ছিল একটা। সেই আম গাছের মধ্যে একটা মেয়ে অবয়ব বোঝা যাচ্ছে, এরকম একটা মেয়ে বসা। এবং সেই মেয়েটার পা গুলো অনেক লম্বা, মাটিতে ঠেকানো, আর বসে আছে গাছের একটা ডালের মধ্যে। তো তারা এটা দেখে অনেক জোরে চিৎকার করে এবং সেদিনের মতো তারা ঘরে দৌড়ে চলে আসে। ঠিক তার কয়েকদিন পরে তাদের যে 5 জন, 5 জনের মধ্যে থেকে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরবর্তীতে তাকে সেই আগের ঘটনার মতো সেই ঘাটলার নিচে তার মৃত লাশ পাওয়া যায়। তো এরপর থেকে পুরা এলাকাটার মধ্যে ছড়ায় যায় এই বিষয়টা। আর ওই বাড়িটা তারা ছেড়ে দেয়, কারণ এরকম একটা বাড়িতে তো কারো থাকা সম্ভব না। তারাও সেই বাড়িটা থেকে বিদায় নেন। তো পরবর্তীতে মালিককে জানানো হয় যে আপনার এই বাড়িকে নিয়ে তো পুরা এলাকার মধ্যে শোরগোল পড়ে গেছে যে এটা ভুতুরে বাড়ি, বা এই জায়গায় অস্বাভাবিক ঘটনা ঘটে, বা যেই যায় তারই মৃত্যু হয়। তো পরবর্তীতে সেই মালিকটা সিদ্ধান্ত নেয় সে বাড়িটা ভেঙে ফেলবেন, যে আসলে এরকম যেহেতু অঘটন ঘটতেছে, তো এই বাড়িটা রাখার দরকার নেই। তো সে বাড়িটা ভেঙে ফেলে, ভাঙ্গার একটা প্রস্তুতি নেয়। তখন যে কন্ট্রাক্টটা নেয় তাকে স্বপ্নে দেখে যে এই বাড়ি ভাঙলে ক্ষতি হবে। তখন যাই হোক, একটা হুজুরকে আনা হয় সেখানে। হুজুর এসে বলে যে এখানে আসলে এই ঘটনাগুলো ঘটার কারণ হচ্ছে যে এখানে একটা খারাপ কিছু আছে, যে কিনা মানুষকে ক্ষতি করতে চায়, এবং তার সে যে কোনো একজনকে টার্গেট করে তাকে শেষ করে ফেলে। তার এটা হচ্ছে নীতি। সে একটা খুবই খারাপ জিন এবং তিনি খুবই শক্তিশালী। তো এই কথাটা হুজুর বলে সে কিছু ওই জায়গাটাতে বলে যে এখানে কিছু দোয়া দুরুদ করাইতে হবে, বাড়িটা বন্ধ দিতে হবে। তো পরবর্তীতে সেই বাড়িটা বন্ধ করা হয় এবং ওই হুজুর যা যা বলে ঠিক তাই তাই করে। তো পরবর্তীতে সেই বাড়িটা ভাঙ্গা যখন শুরু করা হয়, তো শুরু যখন করে ঠিক তার 2 দিন পরে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে কন্ট্রাক্টর নিছে ওই বাড়িটা ভাঙার, তার সাথে ঘটনাটা ঘটে। তারও একটা ছোট বাচ্চা, সে তার বাড়িতে, আসলে এই বাড়িটাতে না,
তার নিজের বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে তার বাচ্চার লাশ পাওয়া যায়। তো আমি জানি না, হইতে পারে যে এটা আসলে এই ঘটনার সাথে জড়িত কিনা, কিন্তু সাঁতার জানতো না বাচ্চাটা, ওইখানে পড়ে সেখানে ডুবে মারা যায়। পরবর্তীতে তাকে সেখানে লাশ পাওয়া যায় আর কি। তারপরে মানে ওই বাড়িটাকে নিয়ে মানে আরো অনেক গল্প কাহিনী শুরু হয়ে যায় বিভিন্ন মানুষের মুখে মুখে, এবং রাতের বেলা ওই বাড়ির কাজ দিয়েও কেউ যাইতো না, এরকম একটা অবস্থা। তো পরবর্তীতে পুরা বাড়িটা ভেঙে সেখানটাতে মানে মানে ইসলামিক রীতি অনুযায়ী অনেক কিছু করা হয় যাতে কোনো ভয়ঙ্কর ঘটনা না ঘটে, এবং পুরা বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়। তো পরবর্তীতে আবারও সেখানে বাড়ি করে, কিন্তু তারপরে সেই বাড়িটাকে আবারও ভাড়া দেয়, কিন্তু তারপরে আর কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু এর আগে যেমন চালের উপরে হাঁটার শব্দ বা অনেক ধরনের শব্দ পাওয়া যেত বা অনেক কিছু দেখা যেত, কিন্তু এই জিনিসটা তখন বন্ধ হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস মানে যেটা থেকে যায়, যেটা এখনো মাঝে মাঝে ঘটে, সেটা হচ্ছে যে মানে দূর থেকে ঢিল মারার শব্দ, ঢিল পড়ার শব্দ, মানে যা কিছু হয় এখন বাইরে থেকে, মানে ওই বাড়িটার যে এরিয়াটা সে বাইরে থেকে, কিন্তু বাড়ির যে সীমানাটা তার ভিতরে আর কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে 2007 সালের ঘটনা। ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িটা এখনো আছে, হয়তো আপনাদের ভালো লাগছে, এবং আমি আরো একটা ঘটনা শেয়ার করতে চাই। তিনি আমাকে 2টি ঘটনা পাঠাইছিলেন। তো দ্বিতীয় যে ঘটনাটা, সেটা হচ্ছে যে সেই রাশেদ ভাই এবং তার একটা বন্ধু, তাদের নিজের সাথে ঘটে। তো তারা গ্রামের বাড়িতে, যেহেতু তাদের মানে খুব একটা নেশা ছিল যে হলে ছবি দেখা, এটা আগে মানে একটা সময় অনেক মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করত। তো সে তার মায়ের কাছ থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে বই কেনার কথা বলে সেখানে হলে ছবি দেখতে যায়। তো হলে ছবি দেখে যখন তিনি বের হন, ঠিক তখনই তার মা ফোন করে বলে যে আসার সময় যেন সে মুড়ি নিয়ে আসে। তাই সে সেখান থেকে আবার যায় বাজারে। তো বাজারে যখন যায়, সে মুড়ি টুড়ি নিয়ে যখন আসতে থাকে, তখন মূলত আরো রাত হয়ে যায়। যেমন রাত্র 8টা, 8:30 এরকম একটা সময়। আর এই সময়টাতে কিন্তু গ্রামে যেহেতু বিদ্যুৎ ছিল না বা রাস্তার মধ্যে কোনো বাতিও ছিল না, যার কারণে ওই সময়টাতে মানে খুবই ঘুটঘুটে অন্ধকার। তখন তিনি আর তার একটা বন্ধু, তারা বাজার থেকে ফিরছিলেন। তো ফেরার পথে তার সেই বন্ধুটা মানে গান গাইতেছিল আর হাঁটতেছিল, এবং সেও তার সাথে চুপ করে হাঁটতেছিল। তো একটা সময় তারা দেখতে পান যে একটা বিড়াল মানে দূরে, মানে তাদের থেকে হয়তো 10-15 হাত দূরে একটা উঁচু জায়গা দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে। মানে বিড়ালটা মোটামুটি অন্যান্য যে বিড়ালগুলো আছে তার চাইতে মূলত অনেকটা বড়। মানে দেখতেই বোঝা যাচ্ছে যে জিনিসটা আসলে স্বাভাবিক না। তখন সেই রাশেদ ভাই তার সে বন্ধুটিকে বলে যে দেখ একটা বিড়াল, তবে আমার কেন জানি মনে হইতাছে যে এই বিড়ালটা আসলে স্বাভাবিক না, এটা একটা অস্বাভাবিক একটা কিছু হইতে পারে, যেহেতু এত বড় বিড়াল আমি আগে কখনো দেখি নাই। তখন তার বন্ধুটা বলে যে দাঁড়া, স্বাভাবিক আর অস্বাভাবিক দেখাইতেছে। এটা বলে সে রাস্তা থেকে একটা পাথর নেয়, নিয়ে সেই বিড়ালটার দিকে মানে খুব মানে সজোরে মারে, এবং বিড়ালটা অনেক ভয়ঙ্কর একটা শব্দ করে মানে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরবর্তীতে তারা আবারও সেরকম স্বাভাবিকভাবেই ফিরছিলেন আর কথা বলতেছিলেন। তো একটা জায়গায় এসে তারা দেখতে পান যে একটা মানে মহিলার মতো বোঝা যাচ্ছে, সে বসে আছে, বসে বসে মানে কান্না করতেছে। তখন সেই রাশেদ ভাই তাকে জিজ্ঞেস করে যে কে আপনি, কি হয়েছে বা এরকম কিছু সে জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো শব্দ করে না এবং কোনো উত্তরও দেয় না, এবং সে মানে মাথাও উঠায় তাকায় না তাদের দিকে। তো যাই হোক, এরকম মানে কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন মানে কোনো উত্তর দিতেছিল না, তখন তার সেই বন্ধুটা তাকে একটা গালি মেরে বসে। সেই গালি দেওয়ার পরে বলে যে এখানে বইসা আছেন ফাইজলামি করেন, আপনারা কইতাছে কে, আপনি কোথায় থাকেন, কিছুই বলেন না। তো এইটা যখন মানে সেই তার বন্ধুটা বলে, তখন সেই অবয়বটা মানে কান্না থামায় এবং
মাথাটা উঁচা করে তার দিকে তাকায়। তখন মানে তারা যে দৃশ্যটা দেখেন, যে এটা দেখার জন্য তারা একেবারে প্রস্তুত ছিলেন না। তারা দেখতে পান যে সেই অবয়বটা দেখতে খুবই ভয়ঙ্কর। তার সামনের দাঁতগুলা বড় বড় এবং পুরা চেহারাটা মানে মনে হইতেছে পোড়া, এরকম একটা অবস্থা। এবং তাদের দিকে তাকায় একটা মারে, মানে একটা ভিসকি মারে বা একটা মানে ভয়ঙ্কর একটা শব্দ করে। তখন তারা দুজন মানে অনেক জোরে সেখান থেকে এক দৌড়। তো যখন তারা দৌড় দেন মানে চিৎকার করতেছিলেন আর দৌড়াইতেছিলেন, তখন তার সে বন্ধুটা মানে ওইখানে একটা মানে রাস্তা কাটা ছিল, খাদ ছিল, গর্ত ছিল একটা, সেই গর্তের মধ্যে পড়ে যায় এবং রাশেদ ভাই সেখান থেকে দৌড়ে একটা বাড়িতে গিয়ে পড়ে যান। আচ্ছা, একটা বাড়ি ছিল সেই বাড়িতে। তখন সেখানে মানে তারা বের হয় এবং বলে যে কি হয়েছে। সে বলে যে এরকম ঘটনা ঘটছে। তখন ওই বাড়ির মানুষজন যারা ছিল সবাই একসাথে বের হয়। বের হয়ে আর তাকে মানে পানি টানি দিয়ে তাকে মানে সুস্থ করে, তারপরে বলে যে যে তোমার বন্ধু কোথায় আছে, ওর কি অবস্থা, চলো দেখি। তো পরবর্তীতে তারা সবাই আসে এবং দেখে যে সেই গর্তের মধ্যে সেই রাশেদের যে বন্ধু ছিল সে পইড়া আছে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে। তো উদ্ধার হওয়ার পরে তার যে অবস্থা, মানে তার মানে সম্পূর্ণ অ্যাবনর্মালের মতো কাজ করতে থাকে। সে কাউকে চিন্তা ছিল না এবং সবার সাথে সে ভয়ঙ্কর ভাবে কথা বলতেছিল, সবাইকে বকাবাজি করতেছিল, এরকম একটা অবস্থা। তখন তাকে সেখানকার একটা মানে হুজুরকে আনা হয় এবং সেই হুজুর এসে তাকে দেখে এবং তার সাথে কথা বলে। তখন সে একটা কথাই বলে যে তার মানে ভর করা যে জিনিসটা, সেটা বলে যে ও কেন আমাকে ঢিল মারলো এবং পরবর্তীতে ও কেন আমাকে গালি দিল। আমি ওকে ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব বা ওকে আমি মানে শেষ করে দিব, এরকম অনেক কিছু বলে। আর এদিকটায় মানে তার শরীরের মানে যে ডান পাশে মানে কোমরের একটু উপরে, হাতের হাতার একটু নিচে এরকম একটা জায়গায় মানে অনেকগুলো আঁচড়ের দাগ, মানে একদম ডাইবা গেছিল। ওই দাগগুলা তার এখনো আছে, যেহেতু অনেক আগের ঘটনা। তো পরবর্তীতে তাকে কোনোভাবেই সুস্থ করা যাচ্ছিল না। অনেক হুজুর, কবিরাজ, ডাক্তার সবকিছুই দেখানো হয়, কিন্তু সে কোনোভাবেই সুস্থ হচ্ছিল না। পরবর্তীতে একজন বড় হুজুরকে দেখানো হয়। সেই হুজুরটা ছিল সার সিনার, যে একজন বড় মাপের হুজুর। তো তাকে দেখানো হয়। পরবর্তীতে তার মানে চিকিৎসায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।